এটা 23 নম্বর লেকচার। আসলে কান্টের বইটা অনেক বড় এবং একবার পড়ে হয় না। আমি অনেক ছোট ছোট পয়েন্ট বাদ দিয়ে যাচ্ছি, সেগুলোকে বলতে শুরু করলে আবার একটা বড় লেকচার সিরিজ হবে। তো আমরা আগে পড়েছিলাম যে ক্যাটেগরিজ গুলো। এখন ক্যাটেগরিজ গুলো সম্পর্কে কান্ট বলছেন যে এগুলো একটা হোল, মানে কমপ্লিট ক্যাটেগরিজ এর লিস্টটা কমপ্লিট লিস্ট। তাহলে এই ট্রান্সেন্ডেন্টাল যে অ্যানালিটিক, এটাকে একটা পুরো সায়েন্সের চেহারা দেওয়া যায়, যে সায়েন্সটা হবে কমপ্লিট, কারণ এর বাইরে ক্যাটেগরিজ নেই। এই ক্যাটেগরিজ গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, সম্পূর্ণ আলোচনা করি, তাহলে একটা সম্পূর্ণ সায়েন্স খুঁজে পাবো। এই জন্য তিনি এক জায়গায় বলছেন, সেকশন সেকশন 11-এ P110, দ্য প্ল্যান ফর দ্য হোল অফ এ সায়েন্স, এটা বলছেন। এখন এই ক্যাটেগরি গুলোকে ভাগ করা হলো কি করে, এই 4টে ভাগে ভাগ করা হলো কি করে, সেটা বলছেন। It rests on a priori concepts and dividing it mathematically in accordance with determinate principles. তাহলে এই সায়েন্সটা আপ্রায়োরাই কনসেপ্টস এর উপর ডিপেন্ড করে, যেগুলোকে ক্যাটেগরি বলে, এবং এই যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে, এটা কিছু প্রিন্সিপাল অনুসারে কনসেপ্ট গুলোকে ভাগ করা হয়েছে। এখন এই যে প্রথম দুটো ভাগ, কোয়ালিটি আর কোয়ান্টিটি, এই দুটো ভাগকে কান্ট বলছেন ম্যাথমেটিক্যাল, আর পরের দুটো ভাগ, যেগুলো রিলেশন আর মোডালিটি, এই দুটোকে বলছেন ডাইনামিক্যাল। The first is that this table, which contains 4 classes of concepts of understanding, can first be split into 2 divisions, the first of which is concerned with objects of intuition, pure as well as empirical. The second of which, however, is directed at the existence of these objects, either in relation to each other or to the understanding. প্রথম দুটো টাইপের ক্যাটেগরি, সেটা ইনটুইশনের সঙ্গে কনসেপ্টকে রিলেট করে। এখানে রিলেশনের প্রশ্ন আসে না, তাই জন্যে এইগুলোকে বলা হয়েছে ম্যাথমেটিক্যাল। তাই জন্য নয়, ম্যাথমেটিক্যাল বলার আরো অন্য কারণ আছে, এগুলো ম্যাথমেটিক্যাল। আর পরের দুটো টাইপ,
একটা হচ্ছে রিলেশন, আর একটা হচ্ছে মোডালিটি। এই দুটো টাইপ কিন্তু একটু অন্য রকমের। এটা ইনটুইশন আর কনসেপ্টকে শুধু রিলেট করে না, এটা কি করে যে এই যে অবজেক্ট গুলো পাওয়া গেল, ইনটুইশন আর কনসেপ্ট জুড়ে যে অবজেক্ট গুলো পাওয়া গেল, এই অবজেক্ট গুলোকে এই অবজেক্ট গুলোকে এই অবজেক্ট গুলোর পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করে, কিংবা এই অবজেক্ট গুলোর সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিং এর কোনো সম্বন্ধ নির্ণয় করা হয়। কিভাবে হয় সেটা তিনি পরে বলছেন। বলছেন এগুলো আমি ইচ্ছা মতন করছি না, এটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রকৃতি বা নেচারের মধ্যেই রয়েছে এই পার্থক্যটা। তারপরে তিনি রিমার্ক করছেন that each class always has the same number of categories, namely 3. প্রত্যেক ক্লাসের মধ্যে 3টে করে আছে, which calls for reflection, since otherwise all a priori division by means of concepts must be a dichotomy. 3টে না থাকলে 2টো হতো প্রত্যেকটার মধ্যে। But the third category always arises from the combination of the first 2 in its class. তৃতীয় ক্যাটেগরিটা প্রথম দুটো ক্যাটেগরিকে মিলিয়ে তৈরি করা হয়। Thus allness, totality, প্রথম ক্লাসটার কথা মনে করো, যে ইউনিটি, প্লুরালিটি, তারপরে টোটালিটি। এটা প্রথম ক্লাসে ছিল, ইউনিটি, প্লুরালিটি, totality. Totality is nothing other than plurality considered as unity. প্লুরালিটিকে এক বলে মনে করা হচ্ছে। লিমিটেশন, যেটা সেকেন্ড টাইপের মধ্যে ছিল, সেকেন্ড টাইপের মধ্যে থার্ডটা, লিমিটেশন ইজ নাথিং আদার দ্যান রিয়েলিটি কম্বাইন্ড উইথ নেগেশন। ঠিক তেমনি কমিউনিটি ইজ কজালিটি অফ এ সাবস্টেন্স ইন দ্য রেসিপ্রোকাল ডিটারমিনেশন অফ আদার্স। আমি মানেটা পরে বলছি। Finally, necessity is nothing other than the existence that is given by possibility itself. দেখো, ইউনিটির মধ্যে একটা প্লুরালিটি আছে, অনেক মানুষ নিয়ে মনুষ্যত্ব, এটা ইউনিটি। আবার প্লুরালিটি একটা আছে, কোন, এটা প্লুরালিটি। কোন ফুল লাল, এটা প্লুরালিটি। কিন্তু তুমি যখন টোটালিটিতে যাচ্ছ, টোটালিটি, দেখো ইউনিটি, প্লুরালিটি এটাকে সবগুলোকে এক করে দিচ্ছে। টোটালিটি যেমন টাইমের ক্ষেত্রে ইউনিটস আছে, টাইমের মোমেন্টস আছে, এটা ইউনিটি। আবার
তার একটা প্লুরালিটি আছে। কিছু সময়ের কথা বলছি, গত সপ্তাহ, এরকম এটা প্লুরালিটি আছে। কিন্তু যখন টাইমের কথা বলছো তার মধ্যে ইউনিটি প্লুরালিটি দুটোই এসে যাচ্ছে। কারণ তুমি ওই যে সব মোমেন্টস গুলো নিয়ে টাইম, আবার কিছু মোমেন্টস, তার ভেতর কিছু মোমেন্টসও আছে, এইগুলোকে সবগুলোকে জুড়ে টাইম, এটা টোটালিটি। লিমিটেশন সেটা কি? সেটা হচ্ছে রিয়েলিটি, যে গ্রাস ইজ নন ব্লু, গ্রাস ইজ নন ব্লু। তাহলে গ্রাস ইজ, এই যে তুমি বলছো, এটার মধ্যে গ্রাস ইজ বলাতেই একটা রিয়েলিটি আছে। গ্রাস কি সেটা বলছো, এবং বলছো নন ব্লু। নন ব্লু বলার মধ্যে একটা নেগেশন আছে। তাহলে তার মধ্যে রিয়েলিটি আর নেগেশন দুটোই ঢুকে রয়েছে। ঠিক তেমনি কমিউনিটি, বা যেটাকে রেসিপ্রোকাল কজালিটি বলে, যেটা ডিসজাংশনের করেসপন্ডিং, সেটার মধ্যে সাবস্টেন্স আছে। কারণ আমরা এক্সাম্পল দিয়েছিলাম একটা বাড়ির এক্সাম্পল। বাড়ির উপরের তলা আর নিচের তলা, এই দুটো পরস্পর যুক্ত। কিভাবে যুক্ত? প্রথমত হচ্ছে তার মধ্যে সাবস্টেন্স আছে, সাবস্টেন্স অ্যাট্রিবিউট, এই জিনিসটা রয়েছে। কারণ উপরের তলা, ফাউন্ডেশন, বাড়ির ফাউন্ডেশন, বাড়ির উপরের তলা, তাহলে সাবস্টেন্স অ্যাট্রিবিউট রইল। এবং একটা কজালিটি আছে, কিন্তু কজালিটিটা রেসিপ্রোকাল। বাড়ির ফাউন্ডেশনটা না থাকলে বাড়ি থাকবে না, আবার বাড়ির সুপারস্ট্রাকচারটা না থাকলেও সেটাকে বাড়ি বলা যাবে না। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এই কজালিটিটা দুদিক থেকে, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, মানে একদিক থেকে এরকম বলতে পারবে না। বাড়িটা হতে গেলে, একটা বাড়ি হতে গেলে তার ফাউন্ডেশনও লাগবে, সুপার স্ট্রাকচারটাও লাগবে। বাড়ি হওয়ার জন্য ফাউন্ডেশনটা মানে মেইন, সুপার স্ট্রাকচারটা সেকেন্ডারি, এটা বলতে পারবে না। সেটা কজালিটির ক্ষেত্রে বলতে পারবে, হ্যাঁ ফাউন্ডেশনটা সুপার স্ট্রাকচারটাকে ধরে রেখেছে, কাজে ফাউন্ডেশনটা কল। কিন্তু সেটা বাড়ি নয়, ফাউন্ডেশনটা বাড়ি নয়। বাড়িটা হলো কম্বিনেশন, যে পুরোটা ফাউন্ডেশন প্লাস সুপার স্ট্রাকচার, দুটোর উপর কনসেপচুয়ালি ডিপেন্ডেন্ট, কনসেপচুয়ালি ডিপেন্ডেন্ট, কজালি নয়। এই জন্য এটাকে কান্ট বলেছেন রেসিপ্রোকাল কজালিটি বা কম্বিনেশন, কমিউনিটি বলেছেন। আর শেষ টাইপের, যেটা
শেষ টাইপের যেটা নেসেসিটি। নেসেসিটিটা দেখো অ্যাকচুয়ালিটি প্লাস পসিবিলিটি। নেসেসিটি মানে কি? যেটা অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে আছে এবং পসিবল ওয়ার্ল্ডে আছে, ত্রৈকালিক। এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ভবিষ্যৎটা এখন নেই, থাকবে পসিবিলিটি। এটা নিয়ে নেসেসিটি। যেমন 7+5+7 is equal to 12, নাকি 7+5 is equal to 12, এটা নেসেসারি। নেসেসারি কেন? এটা এখন হচ্ছে শুধু তাই নয়, এটা অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। অতীত ভবিষ্যতের ওয়ার্ল্ডটা পসিবল ওয়ার্ল্ড। তাহলে এটা অ্যাকচুয়ালিটি এবং পসিবিলিটি এই দুটোকেই ইনক্লুড করে। প্রথম দুটো টাইপকে কান্ট ম্যাথমেটিক্যাল বলছেন এই কারণে, ম্যাথমেটিক্স ডিপেন্ড করে প্রথম দুটো টাইপের উপর। কি করে করে সেটা পরে বলবো তোমাদের। দেখো, ম্যাথমেটিক্সে প্রথমত হচ্ছে টোটালিটি আছে, আর ম্যাথমেটিক্সে আরেকটা জিনিস আছে, ম্যাগনিটিউড, ব্যাপ্তি। বিস্তৃতি নয়, ব্যাপ্তি। কারণ ম্যাথমেটিক্স ইনফাইনাইট, নাম্বারস আর ইনফাইনাইট। এই জন্য এর একটা ব্যাপ্তি আছে। কান্ট স্পষ্ট করে বলছেন যে যেখানে রেসিপ্রোকাল কজালিটি, সেই সম্পর্কটা ইউনিল্যাটারাল নয়। কজালিটির ক্ষেত্রে সম্পর্কটা ইউনিল্যাটারাল, কজের থেকে এফেক্টের দিকে। কিন্তু যেটা কমিউনিটি বা রেসিপ্রোকাল কজালিটি, সেটা ইউনিল্যাটারাল নয়, এফেক্ট থেকে কজের, মানে কজের থেকে এফেক্টের দিকে, এরকম নয়, দুদিক থেকেই কনসেপচুয়ালি। আচ্ছা, এবার ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকে ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনে আমরা ঢুকছি।
jurists, when they speak of entitlements and claims, distinguish in a legal matter between the questions about what is lawful, that which concerns the fact, and since they demand proof of both, they call the first that which is to establish the entitlement or the legal claim the deduction. তাহলে দেখো এখানে কার ডিডাকশন কথাটাকে এই অর্থে ব্যবহার করছেন, এখন আমরা জাস্টিফিকেশন কথাটাকে যে অর্থে ব্যবহার করি সেই অর্থে ডিডাকশন কথাটাকে ইউজ করছেন কান্ট। কি বলছেন, যখন জাজরা বিচার করেন তখন তাদের সামনে প্রমাণ, উকিলরা প্রমাণ করতে চেষ্টা করেন যে এক্স ঘটেছে, একদল বলবেন মানে এক্স ক্রাইমটা করেছে, আর একদল বলবেন এক্স ক্রাইমটা করেনি। এখন জাজরা কিসের ওপর দাঁড়িয়ে জাজমেন্ট দেবেন? তারা দেবেন কিছু প্রমাণের ওপর দাঁড়িয়ে, লিগ্যাল ক্লেমস। কান্ট এটাকে বলছেন ডিডাকশন। এবং জাস্টিফিকেশন কথাটা উনি পরে ইউজ করছেন, উই মেক ইউজ অফ মাল্টিটিউড অফ এম্পিরিক্যাল কনসেপ্টস। অনেক এম্পিরিক্যাল কনসেপ্টকে আমরা ইউজ করি উইদাউট অবজেকশন ফ্রম এনিওয়ান। দেখো আমরা এম্পিরিক্যাল কনসেপ্টকে কত শত ইউজ করি, যেমন এখন আমি কথা বলছি, এটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না, মানে যারা উপস্থিত আছে। তাহলে এটা নিয়ে যখন প্রশ্ন উঠবে যে আমি সত্যি কথা বলছি কিনা, অনেক রকম প্রশ্ন উঠতে পারে। এখানে কোনো কথা চলছে কিনা, আমি কথা বলছি কিনা, নাকি আমার গলা নকল করে অন্য কেউ কথা বলছে, ইত্যাদি প্রশ্ন উঠতে পারে। and take ourselves to be justified in granting them a sense and a supposed signification even without any deduction, because we always have experience ready at hand to prove their objective reality. আমরা জাস্টিফিকেশন চাই না সাধারণত, কারণ আমাদের কাছে কি প্রমাণ আছে? এক্সপিরিয়েন্সই প্রমাণ আছে। আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটাই প্রমাণ। তাহলে এটাকে অতিরিক্ত জাস্টিফিকেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। But there are also concepts that have been usurped, such as fortune and fate, which circulate with almost universal indulgence, but that are occasionally called upon to establish their claim by question quid juris. And then there is not a little embarrassment about their deduction, because one can adduce no clear legal ground for an entitlement to their use, either from experience or from reason. কিন্তু এমন অনেক মানে এমন অনেক বিষয় আছে
এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো জাস্টিফিকেশন দরকার হয়, যেগুলো সবাই মানে, প্রায় সবাই মানে, কিন্তু তবুও জাস্টিফিকেশন দরকার হয়, কারণ ওরকম এক্সপিরিয়েন্স দিয়ে পাওয়া যায় না। যেমন ভাগ্য, কপাল। আমরা হামেশাই বলে থাকি, হায় রে আমার পোড়া কপাল, এ আমার দুর্ভাগ্য। কিন্তু এগুলোর জাস্টিফিকেশন আমরা চাই না, কিন্তু জাস্টিফিকেশন চাইলে এর কোনো জাস্টিফিকেশন দেওয়া যায় না। One can one can adduce no clear legal ground for an entitlement to their use, either from experience or from reason. এক্সপিরিয়েন্স দিয়েও জাস্টিফিকেশন দেওয়া যায় না এগুলো, আর রিজন দিয়েও এগুলোর জাস্টিফিকেশন দেওয়া যায় না। এই কপাল, ভাগ্য, অদৃষ্ট, এখন তাহলে জাস্টিফিকেশনের কথা বোঝা গেল যে রিডাকশন মানে কান্ট বুঝতে চাইছেন এক রকমের জাস্টিফিকেশন দেওয়া, একরকম যুক্তি দেওয়া, প্রমাণ দেখানো। এবং কান্ট দুরকম প্রমাণের মধ্যে পার্থক্য করছেন। দু জাতীয় প্রমাণ হয়। একরকম হচ্ছে এম্পিরিক্যাল জাস্টিফিকেশন, এম্পিরিক্যাল ডিডাকশন। সেখানে আমরা সাধারণত কি করি, আমরা অভিজ্ঞতা থেকে একটা কনসেপ্টে পৌঁছাই। যেমন আমরা গরুর কনসেপ্টে পৌঁছাই এম্পিরিক্যালি, গরু, গত্য, অশ্বত্য, এই কনসেপ্ট গুলো পৌঁছায়। আরেক রকম এম্পিরিক্যাল ডিডাকশন হয়, যেগুলো ঠিক ডিডাকশন কান্ট ডিডাকশনের লেভেলে বলেননি, বলেছেন এগুলো কোনো ডিডাকশনের দরকারই হয় না, একদম ডাইরেক্ট এক্সপিরিয়েন্সে দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছে সামনে টেবিলটা রয়েছে, এটার কোনো ডিডাকশন দরকারই হয় না। এক্সপিরিয়েন্স স্পিক্স ফর ইটসেলফ। কিন্তু অন্য ক্ষেত্রে ডিডাকশনের দরকার হয়, এম্পিরিক্যাল ডিডাকশনের দরকার হয়। গরু কি কিংবা গবয় কি, গবয় কি, এটা তুমি কিছুতেই বুঝতে পারছো না। আমি অনেক ব্যাখ্যা দিলাম গরুর মতন ইত্যাদি ইত্যাদি, তুমি কিছুতেই বুঝতে পারছো না। এম্পিরিক্যাল ডিডাকশনে আমি কি করব, আমি গিয়ে একটা জঙ্গলে যেখানে অনেক গবয় চড়ছে, আমি সেখানে গিয়ে দেখিয়ে দেব। এম্পিরিক্যাল ডিডাকশন। এই লক আর হিউম কিন্তু এম্পিরিক্যাল ডিডাকশনের কথা বলেছিলেন, যে কনসেপ্টস গুলো, লকের কথা ছেড়ে দিলে হিউম আরো স্পষ্ট করে, লকের ক্ষেত্রে একটু অসুবিধাজনক। এম্পিরিক্যাল কনসেপ্ট গুলো আসে ওই এম্পিরিক্যাল ডিডাকশনের মাধ্যমে। আমি দেখে দেখে শিখি। আরেক রকম হচ্ছে
ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন। এইখানে বলা হয় যে কনসেপ্ট গুলো কি করে অবজেক্টের গায়ে লেগে যায়। দেখো, এম্পিরিক্যাল ডিডাকশনের থেকে ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন একদম উল্টো। এম্পিরিক্যাল ডিডাকশনে তুমি কনসেপ্ট, মানে তুমি এক্সপিরিয়েন্স থেকে কনসেপ্ট গুলোকে ডিরাইভ করছো, ডিডাকশন করছো, রিডিউস করছো। কিন্তু ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনে তুমি ঠিক উল্টো কাজ করছো। তুমি এটা প্রমাণ করছো কনসেপ্ট গুলো কি করে বস্তুর গায়ে লাগে। এখানে কনসেপ্ট বলতে কান্ট মূলত আপ্রারে কনসেপ্ট বুঝেছেন। কারণ এম্পিরিক্যাল কনসেপ্ট এম্পিরিক্যাল কনসেপ্ট এর ক্ষেত্রে ডিডাকশনটা দরকার হয় না। মানে এই প্রশ্নের উত্তর দেওয়া দরকার হয় না যে কনসেপ্ট গুলো কি করে বস্তুর গায়ে লাগে। কারণ বস্তুগুলোর থেকে ছাড়িয়েই আমি কনসেপ্ট বের করেছি। আর এই প্রশ্নটা ঘুরিয়ে হয় না যে কনসেপ্ট গুলো বস্তুর গায়ে কি করে লাগে। কিন্তু আপনার এই ডিডাকশনের ক্ষেত্রে, মানে যেগুলো আপনার এই কনসেপ্ট, তার ক্ষেত্রে এটা প্রশ্নটা খুব পার্টিনেন্ট যে কি করে এই কনসেপ্ট গুলো বস্তুর গায়ে লাগে। কনসেপ্ট গুলো তো আমার মনের বিষয়, এগুলো তো আর বস্তু থেকে ছাড়িয়ে ছাড়িয়ে আমি এক্সপিরিয়েন্স দিয়ে পাইনি। তাহলে আমার মনের কনসেপ্ট গুলো বস্তুর গায়ে লাগে কি করে। এক মিনিট। হুম। এই ক্ষেত্রে আর মানে ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনটা খুব ইম্পর্টেন্ট। কান্ট এম্পিরিক্যাল ডিডাকশনে ইন্টারেস্টেড নন। দুটো কারণে। প্রথমত, তিনি হিউমের মতন ফিলসফি করছেন না, সাইকোলজি করছেন না। দ্বিতীয় কথা হচ্ছে তিনি ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি করছেন, এবং ট্রান্সেন্ডেন্টাল ফিলসফিতে ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনটা খুব ইম্পর্টেন্ট। উনি লককে যতবার রেফার করছেন ততবার উনি বলছেন ফেমাস লক, ফেমাস লক। কেন বলছেন জানা নেই। অন্যদের ক্ষেত্রে ফেমাস অমুক, ফেমাস তমুক বলেন। এবং উনি বলছেন
যে লকের বিষয়ে কিছু কাজ করেছিলেন। Nevertheless, in the case of these concepts, as in the case of all cognition, we can search in experience, if not for the principle of their possibility, then for the occasional causes of their generation, where impressions of the senses provide the first occasion for opening an entire power of cognition to them, and for bringing about experience, which contains two very heterogeneous elements, namely a matter for cognition from the senses and a certain form for ordering it from the inner source of pure intuition and thinking, which on the occasion of the former are first brought into use and bring forth concepts. Such a stressing of the first endeavors of our power of cognition to ascend from individual perception to general concept is without doubt a great utility. And the famous Locke is to be thanked for having first opened this way for this. তাহলে কি হচ্ছে ঘটনাটা? ঘটনা বলছে একটা রাস্তা হচ্ছে যে আমরা প্রথমে এক্সপিরিয়েন্স পেলাম, এবং এক্সপিরিয়েন্স থেকে আমরা তার সঙ্গে এক্সপিরিয়েন্সের মধ্যে দুটো জিনিস থাকে, একটা ম্যাটার, একটা ফর্ম। ম্যাটারটাকে ফর্ম থেকে আলাদা করলাম, করে ফর্মটাকে আলাদা করে পেলাম, পেয়ে আমি একরকম ডিডাকশন করলাম। একটা বাঘ দেখলাম, বাঘের ম্যাটারটাকে আলাদা করে ফেললাম, থেকে বাঘের কনসেপ্টটাকে আলাদা করলাম। এটা এটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ, যার জন্য আমরা বাঘকে সিংহ থেকে আলাদা করতে পারি এবং গরুকে ঘোড়া থেকে আলাদা করতে পারি। বলছেন এটা খুব ইম্পর্টেন্ট কাজ, এটা ফেমাস লক করেছেন। Yes, yet a deduction of the pure a priori concepts can never be achieved in this way. পিওর a priori কনসেপ্ট গুলো কিন্তু এই রাস্তায় পাওয়া যাবে না। ওই এক্সপিরিয়েন্স থেকে ফর্ম আর ম্যাটারকে আলাদা করে ফেললাম, ফেলে পেয়ে গেলাম, এইভাবে হবে না। It doesn't lie down this path at all. For in regard to their future use, which should be entirely independent of experience, an entirely different birth certificate than that of any ancestry from experience must be produced. তাহলে ওদের জন্য একটা অন্য বার্থ সার্টিফিকেট লাগবে ওই পিওর কনসেপ্ট গুলোর জন্য, যেগুলো এক্সপিরিয়েন্স থেকে আসে না, অন্যভাবে আসে। এখানে বার্থ সার্টিফিকেট মানে সেগুলো আমাদের কাছে কিভাবে আসে। এখন লকের যে অ্যানালিসিস অফ কনসেপ্টস, সেটাকে কান্ট ফিজিওলজিক্যাল বলছেন। সেটা ফিজিওলজিক্যাল, এবং কান্ট ফিজিওলজিতে ইন্টারেস্টেড নন। কান্ট যেটা ফিজিওলজিক্যাল বলছেন, যে I will therefore call this attempted physiological derivation,
which cannot properly be called a deduction at all because it concerns a positio facti, the explanation of the possession of the pure cognition. এটা বলা যাবে না। পিওর কগনিশন গুলো এইভাবে আসে না। এই যেটা লক বলছেন সেটা ফ্যাক্টের উপর ডিপেন্ড করে। পিওর কগনিশন গুলো ফ্যাক্টের উপর ডিপেন্ড করে না। It is therefore clear that only a transcendental and never an empirical deduction of them can be given, and that in regard to pure a priori concepts, empirical deductions are nothing but idle attempts. তাহলে এই কনসেপ্টস গুলোর ক্ষেত্রে এম্পিরিক্যাল ডিডাকশনটা কোনো কাজ করবে না। হ্যাঁ, এবার কান্ট ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনে ঢুকছেন। আমাদের আরেকটু সময় আছে, আমরা ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনের প্রথমটুকু মানে শুরুটা করি। ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনের দুটো ভাগ আছে বলা যেতে পারে। একটা হচ্ছে অবজেক্টের দিক থেকে ডিডাকশনটা, আর একটা হচ্ছে সাবজেক্টের দিক থেকে ডিডাকশন। এই দুটো দিক থেকে ডিডাকশনটা করা হয়েছে। কিভাবে করলেন কান্ট সেটা দেখা যাক। আমাদের এক্সপিরিয়েন্স হয়, we cognize something as an object. কোনো কিছুকে আমরা অবজেক্ট হিসাবে দেখি, জানি। কিন্তু দুটো কন্ডিশন আছে বলছেন অবজেক্ট হিসাবে জানতে গেলে। একটা হচ্ছে ইনটুইশন, যেটাই অবজেক্টের ম্যাটারটাকে আমাদের সামনে প্রেজেন্ট করে। এই কথাগুলো আগে বলেছি, কান্ট কিছু জায়গায় রিপিট করছেন, ভাবছেন নিজের কথাটা আগে পরিষ্কার হয়নি, তা আরো পরিষ্কার করে বলছেন। আরেকটা হচ্ছে কনসেপ্টস। শুধু ইনটুইশন বা শুধু কনসেপ্টস হলে আমরা কোনো কিছুকে অবজেক্ট হিসাবে রেকগনাইজ করতে পারবো না, এমনকি ওই অয়ংও বলতে পারবো না। অয়ং বলতে গেলেও আমাদের ইনটুইশন আর কনসেপ্ট দুটোই লাগবে। এবং কান্ট বলছেন
কি করে অবজেক্ট কনস্ট্রাক্টেড হয় তার তিনটে স্টেপ আছে। একটা হচ্ছে আমি জায়গাটা একটু পড়ি, এটা পড়ছি হচ্ছে A95 জায়গাটা। There are, however, three original sources, capacities or faculties of the soul, which contain the conditions of the possibility of all experience and cannot themselves be derived from any other faculty of the mind, namely তিনটে আছে, namely sense, imagination, apperception. দেখো এখানে কান্ট তিনটে সোর্সের কথা বললেন, সেন্স, ইমাজিনেশন, অ্যাপারসেপশন। আন্ডারস্ট্যান্ডিং এর কথাটা বললেন না। থ্রি ফ্যাকাল্টিজ অফ দ্য মাইন্ড, সেন্স, ইমাজিনেশন অ্যান্ড অ্যাপারসেপশন। আন্ডারস্ট্যান্ডিং এর কথাটা কেন বললেন না সেটা আমি পরে বলবো। On these are grounded, number one, synopsis of the manifold apriori through sense. Number two, the synthesis of this manifold through the imagination. Finally, the unity of this synthesis through original apperception. In addition to their empirical use, all of these faculties have a transcendental one, which is concerned solely with form and which is possible a priori. তাহলে এইগুলোর এম্পিরিক্যাল ইউজও আছে, কিন্তু আবার ট্রান্সেন্ডেন্টাল ইউজও আছে, আ প্রায়োরি ইউজও আছে। We have এক মিনিট, হ্যাঁ এম্পিরিক্যাল ইউজের কথা উনি আগে বলেছেন। The famous law P127, the famous law, from neglect of this consideration and because he encountered pure concepts of the understanding in experience, also derived them from this experience, and thus proceeded so inconsistently that he thereby dared to make attempts at cognitions that go far beyond the boundary of all experience. বলছেন ব্লক তো এই সব কনসেপ্ট গুলোকেই
এক্সপিরিয়েন্স থেকে ডিরাইভ করতে চেষ্টা করেছেন, যেগুলো এক্সপিরিয়েন্স থেকে ডিরাইভ হয় না সেগুলোকেও এক্সপিরিয়েন্স থেকে ডিরাইভ করতে চেষ্টা করেছেন, এবং তার ফলে যেটা হয়েছে তিনি আমাদের এই এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের অনেক বাইরে চলে গেছেন। এবং খেয়াল করে দেখো লকের সেই ফেমাস কথা যে সাবস্টেন্স ইজ আই নো নট হোয়াট, সাবস্টেন্স ইজ আননোন অ্যান্ড আননোয়েবল। কারণ সেটা এম্পিরিক্যাল ওয়ার্ল্ড থেকে ডিরাইভ করা যায় না। লক চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, মানে এক্সপিরিয়েন্স থেকে ডিরাইভ করা যায় না, অথচ সেই সাবস্টেন্স কে একটা বলছেন সেটাকে আই আই নো নট হোয়াট, বা বলছেন যে আননোন অ্যান্ড আননোয়েবল, কিন্তু মানছে। সেটা খুব অদ্ভুত। ডেভিড হিউম recognized that in order to be able to do the latter, it is necessary that these concepts would have to have their origin a priori. হিউম কিন্তু বুঝেছিলেন এই কনসেপ্ট গুলোকে ওইভাবে এক্সপিরিয়েন্স দিয়ে পাওয়া যাবে না, আপ্রায়রাই পেতে হবে। যদিও আপ্রায়রাই কথাটা হিউম বলেননি, কিন্তু এক্সপিরিয়েন্স দিয়ে যে হবে না এইটার কথা হিউম বলেছিলেন। But since he could not explain at all how it is possible for the understanding to think of concepts that in themselves are not combined in the understanding as still necessarily combined in the object, and it never occurred to him that perhaps the understanding itself by means of these concepts could be the originator of the experience in which its objects are encountered. He thus, driven by necessity, derived them from experience, namely from a subjective necessity arising from frequent association in experience, which is subsequently falsely held to be objective, that is custom. খুব স্পষ্ট করে হিউমের মতটাকে এখানে ব্যক্ত করছেন। হিউম প্রথমে বুঝলেন এগুলো এক্সপিরিয়েন্স দিয়ে হবে না, যেমন কজালিটি নোশনটাই ধরো, সাবস্টেন্সের নোশন ধরো, এগুলো এক্সপিরিয়েন্স দিয়ে হবে না, হিউম বুঝলেন। কিন্তু হিউম এই জিনিসটা ধরতেও পারেননি যে এগুলো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই ছিল, এবং আন্ডারস্ট্যান্ডিং এ অবজেক্টের উপর এগুলোকে আরোপ করে। হিউম তাই কি করলেন, উনি এক্সপিরিয়েন্স ধরে বসে রইলেন এবং বললেন এগুলোকে তো জানা যাবে না, নেসেসিটিকে জানা যাবে না, কজাল নেসেসিটিকে জানা যাবে না, তাই এই যে নেসেসিটি এটা একটা সাবজেক্টিভ নেসেসিটি। আমরা মনে মনে ভাবি এটা নেসেসারি কানেকশন, এবং তারপরে সেই চিন্তাটাকে আমরা অবজেক্টের উপর আরোপ করি। তাহলে এখানে কান্ট দুজন তার প্রেডিসেসরকে নাম করা প্রেডিসেসরকে উল্লেখ করছেন। একজন হচ্ছেন ফেমাস লক, আরেকজন হচ্ছেন ডেভিড হিউম। লক কি করলেন, লক সবগুলোকেই এক্সপিরিয়েন্স থেকে ডিরাইভ করতে চেষ্টা করলেন। আই রিপিট, লক সব কনসেপ্টকে এক্সপিরিয়েন্স থেকে ডিরাইভ করতে চেষ্টা করলেন। তার ফলে একটা ফ্যালাসি হলো যে তিনি এমন জায়গায় চলে গেলেন
যে যেখানে এই কনসেপ্ট গুলো তিনি অনেক ইনভ্যালিড কনসেপ্টে বা ইনভ্যালিড নলেজে গিয়ে পৌঁছালেন, এবং যেখানে গিয়ে ওকে বলতে হলো যে আই নো নট হোয়াট, আননোন অ্যান্ড আননোয়েবল, এইসব কথা বলতে হলো। এবং কোন কোন জায়গায় র্যাশনালিস্টদের মতন বললেন, ওটা আমার ইনটুইশনে হয় একরকম, র্যাশনালিস্ট ইনটুইশনে হয়, যেমন কজালিটির ক্ষেত্রে উনি বলেছেন যে ওটা আমার র্যাশনালিস্ট ইনটুইশনে নেসেসিটিটাকে পাই। হিউম কিন্তু সেখানে অনেক বেশি কনসিস্টেন্ট। হিউম বুঝতে পারছেন এগুলো এক্সপিরিয়েন্স দিয়ে হবে না, তাই তিনি এক্সপিরিয়েন্সের কথা বলছেন না। তিনি হ্যাঁ এক্সপিরিয়েন্সের কথা বলছেন, কিন্তু ওইগুলো নেসেসিটি, সাবস্টেন্স, এগুলো এক্সপিরিয়েন্স দিয়ে হবে না। বিশেষ করে এখানে কান্ট নেসেসিটির কথাটা বলেছেন, কজাল নেসেসিটির কথাটা ধরেছেন, ধরে বলছেন যে এই যে কজাল নেসেসিটি, এটা অবজেক্টিভ নেসেসিটি, এটা আর হিউমের বলবার কোনো জায়গা নেই। হিউমের মনে হলো এটা একটা সাইকোলজিক্যাল নেসেসিটি, আমরা সাইকোলজিক্যালি ওরকম এক্সপেক্ট করি, কাস্টম, এটা একটা কাস্টম উনি বললেন, আমাদের একটা এক্সপেকটেশন, এবং সেটাকেই সাবজেক্টিভ নেসেসিটিটাকেই আমরা অবজেক্টিভ নেসেসিটি এই হিসাবে ধরি, কিন্তু কান্ট সেটা ধরতে নারাজ। The empirical derivation, however, to which both of them resorted cannot be reconciled with the reality of the scientific cognition a priori that we possess. That namely of pure mathematics and general natural science, and is therefore refuted by the fact. এইভাবে কান্ট হিউম আর লককে, ফেমাস লককে খণ্ডন করলেন, যে আমাদের ওই নেসেসিটিটা, আমরা সায়েন্সে যে নেসেসিটি পাই, জেনারেল নেসেসিটি, ম্যাথমেটিক্সে, জেনারেল সায়েন্সে যে নেসেসিটিটা পাই, ম্যাথমেটিক্সে যে নেসেসিটিটা পাই, সেটা যে অবজেক্টিভ নেসেসিটি, এটা ওরা প্রমাণ করতে পারলেন না। এবং কিসের জন্য প্রমাণ করতে পারলেন না? এটা ফ্যাক্টের বিরুদ্ধে যাচ্ছে। সাবজেক্টিভ, হিউমের কাছে এসে ওটা সাবজেক্টিভ নেসেসিটি হয়ে গেল, কিন্তু ওটা তো সাবজেক্টিভ নেসেসিটি নয়, ওটা অবজেক্টিভ নেসেসিটি কান্টের মতে। সেটা ম্যাথমেটিক্সই প্রমাণ করে যে ম্যাথমেটিক্যাল নেসেসিটি হচ্ছে অবজেক্টিভ নেসেসিটি। এটা ফ্যাক্টটাই এমন যে 7 + 5 = 12, এটা একটা নেসেসারি প্রপোজিশন এবং জাজমেন্ট, এবং এই জাজমেন্টটা নেসেসারি কেন? এটা ইট ইজ ট্রু ইন অল টাইম। এটা শুধু এই টাইমে ট্রু, ওই টাইমে ট্রু নয়, এরকম নয়। এটা অবজেক্টিভ নেসেসারি। আমি ভাবছি বলে এটা ট্রু তা নয়। আমার সাইকোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল ম্যাটারের উপর এটা ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে আমার চিন্তার স্ট্রাকচারের উপর, আমার সোলের, সোল কথাটা কান্ট কোথাও কোথাও ইউজ করেছেন, সোলের কগনিটিভ স্ট্রাকচারের উপর। তাই এটা নেসেসারি। এই নেসেসিটিটা এবং অবজেক্টিভলি নেসেসারি। কান্ট এটা দেখাবেন ডিডাকশনে, যে কি করে কান্টের ক্ষেত্রেও এই কনসেপ্ট গুলো তো সাবজেক্টিভ, কনসেপ্ট গুলো আন্ডারস্ট্যান্ডিং এর কনসেপ্ট, তার থেকে কি করে অবজেক্টিভ নেসেসিটি পাওয়া যায় সেটা কান্ট এই ডিডাকশনে দেখাবেন।
যেটা আমরা পরের লেকচারে আলোচনা করব। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে আমরা এখানে শেষ করছি। আমি এক নাগাড়ে অনেকক্ষণ বললাম যে কার্ড কোথায় হিউমেট থেকে আলাদা হয়ে গেলেন, কোথায় ফেমাস লকেট থেকে আলাদা হয়ে গেলেন, এবং কেন তিনি এম্পিরিক্যাল ডিডাকশনে বিশ্বাস করছেন না, ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনে বিশ্বাস করছেন। এই পয়েন্টগুলো আজকে আলোচনা করা হলো। কিন্তু ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনটা কি, তার দুটো পার্ট আছে, আমরা বললাম একটা সাবজেক্টিভ পার্ট আছে, একটা অবজেক্টিভ পার্ট আছে। সেটা কি এবং সেটা তিনটে সোর্স থেকে আসে, সে কথাটাও বললাম। এখন পরের দিন আমরা অ্যাকচুয়াল ডিডাকশনের ভেতর ঢুকবো। কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে এখানেই অফ করছি। যখন কারোর কোনো প্রশ্ন নেই, থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দ্য লেকচার।